হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব পাল ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে সমন্বয় নিয়ন্ত্রণের এই অধ্যায়ের আছে চতুর্থ পর্ব। তো আগের যে তিনটা ক্লাস ছিল, প্রথমটায় নিউরন, পরেরটায় নিউরোগ্লিয়া ও সিন্যাপস এবং তৃতীয়টায় অগ্রমস্তিষ্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে দেখা যাক কতটুকু কি পড়া যায়। আজকে হচ্ছে মধ্য মস্তিষ্ক থেকে শুরু করব। তো শুরু করি। এই যে মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন, ছবিতে যেটা ছিল যে এই যে এটা তো ছিল হচ্ছে এই সেরেব্রাম, এটা ছিল কর্পাস ক্যালোসাম, এটা থ্যালামাস আর এটা হাইপোথ্যালামাস। আবার নিচে এইখানে এই যে একটু কিছুটা কিরকম দেখাচ্ছে, মাশরুম মাশরুম মতো, এইটা হচ্ছে সেরেবেলাম, পন্স আর মেডুলা। তো এই যে মাঝখানের কিছুটা জায়গা, এই মাঝখানের কিছুটা জায়গা মিলে মোটামুটি বলা যায় যে মধ্য মস্তিষ্ক তৈরি। মধ্য মস্তিষ্ক খুবই ছোট অংশ থাকে। তো উম, মানে মেইনলি ওই রকমই বলা যায়, ছবিতেও সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা একটু পড়ার মানে বাংলা কথায় আসি যে হাইপোথ্যালামাসের নিচে এবং সেরেবেলামের সামনে অবস্থিত ছোট ও সংকুচিত অংশকে মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন বলে। এটি হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত এবং মস্তিষ্কের কেন্দ্রীয় গহ্বরকে ঘিরে রাখে। অঙ্কীয় দেশে এটি একটি স্নায়ুরজ্জু দিয়ে স্পন্স ও সেরেবেলামকে সেরেব্রাল হেমিস্ফিয়ারের সাথে যুক্ত করে। মধ্য মস্তিষ্ক নিচের অংশগুলো নিয়ে গঠিত। তাহলে কি বলতেছে যে হচ্ছে হাইপোথ্যালামাসের নিচে থাকবে, সেরেবেলামের সামনে থাকবে, আর হচ্ছে অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে একটা সংযোগ পয়েন্ট হিসেবে কাজ করবে। এই যে পন্স ও সেরেবেলামকে হেমিস্ফিয়ারের সাথে যুক্ত করে। তো এখানে কিছুটা ইয়ে ছিল যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কি কি, হাইপোথ্যালামাসে নিয়ন্ত্রণ করে, আবার মিডল অবলঙ্গটন নিয়ন্ত্রণ করে। চাপ ও স্পর্শ নিয়ন্ত্রণ করে কি কি, থ্যালামাসও আছে, ট্রাইজেমিনাল নার্ভও আছে। ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, ওটা পরে সামনে যে আছে। তো এইখানে মধ্য মস্তিষ্কের ভিতরে এই খালি চারটা নাম মনে রাখলে ভালো, না এলে দরকার নেই। আর ভিতরের কিছু আপাতত পড়ার দরকার নেই। আর কাজ হচ্ছে এটি অগ্র ও মধ্য মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সূত্র রচনা করে, দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। প্রতিবেদন সৃষ্টি করে মানে কি বলা যায়, যে একটা ফাইনাল রিপোর্ট মতো তৈরি করে। পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন, এটি মস্তিষ্কের পশ্চাৎ অংশ এবং তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত: সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা আর মেডুলা একই জিনিস। সেরেবেলাম, এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত, কুণ্ডলীকৃত ও দুটি সমগোলার্ধে গঠিত। গোলার্ধ দুটি ভার্মিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত। ভার্মিস, এই যে এখানে আছে যে সেরেব্রামের দুইটা হেমিস্ফিয়ার যুক্ত ছিল কর্পাস ক্যালোসাম দিয়ে, আর সেরেবেলামের দুইটা খণ্ড যুক্ত হচ্ছে ভার্মিস দিয়ে। এরপরে আছে হচ্ছে সেরেবেলামের বাইরের অংশ গ্রে ম্যাটারে এবং ভিতরের অংশ হোয়াইট ম্যাটারে গঠিত। পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন প্রায় 150 গ্রাম। সেরেব্রামের ক্ষেত্রে ওজনের কথাটা ছিল যে মোট মস্তিষ্কের ওজনের 80%, আর এখানে সেরেবেলামের ক্ষেত্রে গড় ওজন 150 গ্রামের মতো বলা যাচ্ছে। এবারে আছে হচ্ছে সেরেবেলামের কাজ: ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য ও দেহভঙ্গি বজায় রাখে, আর চলাফেরার দিক নির্ধারণ করে। এই জিনিসটাকে কিছুটা ওই যে মানে নৃত্যশিল্পীর মতো করে বলা যায়, যে নৃত্যশিল্পী যেরকম দেহের ভারসাম্য দেহভঙ্গি বজায় রাখে, চলাফেরার দিক ঠিকঠাক রাখে, ঐচ্ছিক চলাফেরার মাধ্যমে কাজবাজ করে, ঐচ্ছিক পেশির পেশিটান। আচ্ছা, আগে যেটা ছিল ওই যে নেতার ক্ষেত্রে, নেতা যখন ভাষণ দেয়, ঐচ্ছিক পেশির কার্যাবলী নিয়ন্ত্রণের মানে ভাষাটাও এরকম ছিল। আর এখানে আছে হচ্ছে ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ, ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ। এই জিনিসটা হচ্ছে সেরেবেলাম করে। এরপরে আছে হচ্ছে সেরেব্রাম আর সেরেবেলামের মধ্যে পার্থক্য। পার্থক্যটা নিজেরা আপাতত পড়ে নিয়েন। আচ্ছা, কিছু জিনিস দাগানো আছে। যেমন 3 নম্বরে হচ্ছে করোটি গহ্বরের বেশিরভাগ অঞ্চল জুড়ে অবস্থিত, আর সেরেব্রামের নিচে পশ্চাৎ করোটির খাঁজে অবস্থিত। ওই আর কি। আহ, দুটি পার্শ্বীয় সমগোলার্ধ নিয়ে গঠিত। গোলার্ধ দুটি ফাঁপা অর্থাৎ গহ্বর যুক্ত। সেরেবেলামের ক্ষেত্রে কোনো গহ্বর নাই, নিরেট। ওই আর কি, বাকিটুক নিজেরা পড়ে নিলে হবে। এরপরে আছে হচ্ছে পন্স আর মিডল অবলঙ্গাটা। এটি হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত। সেরেবেলামের অঙ্কীয় দেশে মেডুলার সামনের দিকে অবস্থিত একটি স্ফীত পিণ্ডাকার গঠন। এতে বিদ্যমান পুরু স্নায়ুতন্তু
সেরেবেলাম মেডুলা ও সেরেব্রামের সাথে যুক্ত থাকে। পন্সের মধ্য দিয়ে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের মধ্যে বিদ্যমান স্নায়ুতন্তুগুলো আড়াআড়িভাবে একে অপরকে অতিক্রম করে। এই আড়াআড়ি অতিক্রমের কারণে মস্তিষ্কের বাম অংশ দেহের ডান অংশের এবং মস্তিষ্কের ডান অংশ দেহের বাম অংশের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ওই যে প্যারালাইসিসের কথা যেটা বলছিলাম এটা। পন্স এটি প্রতিবর্ত বা রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে। শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে। শ্বসন কাজ নিয়ন্ত্রণের ব্যাপারটা কি, ওই যে এই এই বইয়েরই ৫ অধ্যায়ে শ্বসন ও নিয়ন্ত্রণ, না সরি শ্বসন ও নিয়ন্ত্রণ না, কি জানি একটা ছিল শ্বসনের অধ্যায়। তা সেইখানে হচ্ছে ওই যে প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে নেওয়া হয় এইটার কথাটা, এই যে ওই পন্সের ভিতরে যেই নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যানিস্টিক সেন্টার বা শ্বাসকেন্দ্র যাকে বলে, শ্বাসকেন্দ্র, ওই জিনিসগুলো এই যে পন্সে থাকে, মেডুলা অবলঙ্গাটায় থাকে। এই জিনিসগুলো মেডুলা অবলঙ্গাটা সেরকম থাকে না, পন্সের ক্ষেত্রে এই জিনিসটা থাকে। ওই যে একটা পেজ আছে, ওই জিনিসটা একটা সরল করে লেখা আছে আমার কাছে। আচ্ছা যাই হোক, যদি পড়াই তাইলে হবে, দেখানো হবে। স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করবে। স্পাইনাল কর্ড আর মস্তিষ্কের মাঝখানের একটা রিলে স্টেশন, সংযোগ পথ, সঞ্চালন পথ। মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে। ভালো কথা। এরপর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা বা মেডুলা। এটি পন্সের নিচের কিনারা ঘেঁষে প্রসারিত, অনেকটা পিরামিডের মতো আকার, মানে সাইজ দেখার দরকার নেই। এরপরে মেডুলা অবলঙ্গাটার কাজ হচ্ছে এই যে আমাদের এই জুলজি বইয়ের যে ৩ থেকে ৭ অধ্যায় পর্যন্ত যা আছে সবকিছু নিয়ন্ত্রণ করা। ৩ অধ্যায় কি ছিল? ৩ অধ্যায় ছিল হচ্ছে পরিপাক, ৪ অধ্যায় হচ্ছে রক্ত সংবহন, 5 অধ্যায় হচ্ছে শ্বসন, বহিঃশ্বসন আর কি, ৬ অধ্যায় ছিল হচ্ছে রেচন, ৭ অধ্যায় ছিল হচ্ছে হাড্ডি-গুড্ডি চলন ওইসব। তাহলে কি আছে একটু দেখি। হৃদস্পন্দন ৪ অধ্যায়, শ্বসন ৫ অধ্যায়, গলাৎকরণ ৩ অধ্যায়, কাশি ৩-৫ দুটাই বলা যায়। রক্তবাহিকার সংকোচন হচ্ছে ৪ অধ্যায়, লালাক্ষরণ ৩ অধ্যায়, এরপরে হচ্ছে বমন 3 অধ্যায়, মলমূত্র ত্যাগ ৩ আর ৬, রক্তচাপ ৪, পোস্টনালি পেরিস্টালসিস ৩। এরপরে হচ্ছে সুষুম্নাকাণ্ড মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে। আর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা ৯ থেকে ১২ যে করটিক স্নায়ুর উৎসস্থল হিসেবে কাজ করবে এবং স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করবে। মোটামুটি কাজ বোঝা গেল। এরপরে আছে হচ্ছে মধ্য মস্তিষ্ক। পন্স আর মেডুলা অবলঙ্গাটাকে একত্রে ব্রেইন স্টেম বলে। স্টেম বলতে কাণ্ড বোঝায়, যে কোনো একটা সোজা অংশ। তো ওই সোজা অংশটাকে মানে কিভাবে বলতেছে যে ছবির ভিতরে, এই যে ছবিটা কই, এই যে এইখানে মধ্য মস্তিষ্ক ছিল, আবার এইখানে হচ্ছে পন্স, আর এর নিচে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এই তিনটা জিনিস একসাথে একটা কাণ্ডের মতো গঠন করতেছে, ফলে সেটাকে হচ্ছে ব্রেইন স্টেম বলতেছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এই যে মস্তিষ্কের ভেন্ট্রিকল বা গহ্বর বা প্রকোষ্ঠ। এটি কি জিনিস? মস্তিষ্ক নিরেট জিনিস না। সেরেব্রামের ক্ষেত্রে যেটা ছিল যে মস্তিষ্ক নিরেট জিনিস না, সেরেবেলাম নিরেট ছিল। তো মস্তিষ্কের গঠন নিরেট নয়, এর অভ্যন্তরে তরলপূর্ণ গহ্বর থাকে। গহ্বরগুলোকে ভেন্ট্রিকল বলে। মানুষের মস্তিষ্কে ৪টি ভেন্ট্রিকল দেখা যায়। ৪টি ভেন্ট্রিকল হচ্ছে ৩টা টাইপের। প্রথম দুইটা হচ্ছে ২টি পার্শ্বীয় ভেন্ট্রিকল, তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকল। বোঝা গেল? আচ্ছা, প্রথমে দেখি হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। পার্শ্বীয় ভেন্ট্রিকল অবশ্যই দুইটা ছিল। অগ্র মস্তিষ্কের ২টি সেরেব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে অবস্থিত ভেন্ট্রিকল দুটিকে পার্শ্বীয় ভেন্ট্রিকল বলে। বুঝলাম যে সেরেব্রাল হেমিস্ফিয়ারে থাকে, সেখানে ২টা পার্শ্বীয় ভেন্ট্রিকল আছে। এরপরে হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল। তৃতীয় ভেন্ট্রিকল কেমন? অগ্র মস্তিষ্কের ২টি থ্যালামাসের মধ্যবর্তী গহ্বরকে তৃতীয় ভেন্ট্রিকল বলে। এটা ছিল সেরেব্রাল হেমিস্ফিয়ারের, আর এটা হচ্ছে থ্যালামাসের। আচ্ছা, ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মনরো দ্বারা এটি পার্শ্বীয় ভেন্ট্রিকল দুটির সাথে যুক্ত। ফোরামেন অফ মনরো হচ্ছে একটা নালী, ফোরামেন হচ্ছে একটা ছিদ্র, মানে ফোরামেনের বাংলা হচ্ছে ছিদ্র, মনরো হচ্ছে বিজ্ঞানীর নাম। আর ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র মানে হচ্ছে ওই যে ইন্টার মানে তো আন্ত, আর ভেন্ট্রিকল মানে কি, এই যে ভেন্ট্রিকল মানে হচ্ছে প্রকোষ্ঠ। মানে প্রকোষ্ঠের আন্তঃছিদ্র মতে, মানে মোটামুটি একটা পথ আর কি, নালীর মতো আর কি, পথ। চতুর্থ ভেন্ট্রিকল হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে। ওটা ছিল সেরেব্রাল হেমিস্ফিয়ার, তারপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস নাই কিন্তু, মধ্য মস্তিষ্ক নাই, তারপরে হচ্ছে সোজা পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করবে। অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, এটাও একটা নালীর মতো, এর মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকবে। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে? এই যে পার্শ্বীয় ভেন্ট্রিকলের ইংরেজি হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। এই যে এখানে লেখা আছে ল্যাটারাল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। ল্যাটারাল আর থার্ড ভেন্ট্রিকলের মাঝখানে কানেকশন বজায় রাখে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন বা ফোরামেন অফ মনরো।
আর তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকলের মাঝখানে যোগাযোগ রক্ষা করে হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। এই দুইটা হচ্ছে পথ, আর এই তিনটা হচ্ছে প্রকোষ্ঠ। বোঝা গেল? এখানে ছবি মোটামুটি আছে, ছবি দেখে আমি নিজেই কিছু বুঝি নাই। এরপরে আছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। কি জিনিস? মস্তিষ্কের ভেন্ট্রিকল সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী সাবআরাকনয়েড স্থানের মধ্যে অবস্থিত এক প্রকার স্বচ্ছ বর্ণহীন পরিবর্তনীয় টিস্যু রসকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুরস বলে। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ মূলত মস্তিষ্কের ভেন্ট্রিকলের কোরয়েড জালিকা থেকে তৈরি হয়। কিছু পরিমাণ সিএসএফ ইপেনডাইমাল কোষ থেকেও ক্ষরিত হয়। মেনিনজাসে এছাড়া একটু বলি, মস্তিষ্ক, তারপর হচ্ছে স্পাইনাল কর্ড, এইসব জায়গায় কিছু কিছু এই যে ভেন্ট্রিকল থাকে, আরো বিভিন্ন ফাঁকা জায়গা টায়গা থাকে, সেই সব জায়গায় একটা স্বচ্ছ পানির মতো বা একটা লিকুইড থাকে, একটা তরল পদার্থ থাকে। সেই জিনিসটা বিভিন্ন কাজ করে, কাজের কথা পরে আসতেছি। তো এই জিনিসটা মোটামুটি হচ্ছে এই সব জায়গায় থাকে, এটা বিভিন্ন জিনিস থেকে তৈরি হয়। যেমন হচ্ছে মস্তিষ্কের যে ভেন্ট্রিকল ছিল, যে গহ্বরগুলো ছিল, সেই গহ্বরের ভিতরে কোরয়েড নামের জালিকা থাকে। জালিকা বলতে এক প্রকার দেয়াল বোঝা যায় আর কি, এক প্রকার টিস্যু, এক প্রকার কোরয়েড জালিকা থাকে, সেখান থেকে সিএসএফ তৈরি হতে পারে। আবার কিছু পরিমাণ সিএসএফ ইপেন্ডাইমাল কোষ, ওই যে নিউরোগ্লিয়ার মধ্যে পড়ছিলাম, 4 নম্বরে ছিল, ইপেন্ডাইমাল কোষ থেকেও ক্ষরিত হয়। মেনিনজাসে ফ্লুইড ক্ষরণ করে। মোটামুটি তিনটা জিনিস আছে, কোরয়েড জালিকা, ইপেন্ডাইমাল কোষ আর মেনিনজাস। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এটি পানির মতো স্বচ্ছ, তবে কিছু লিম্ফোসাইট কোষ থাকে। লিম্ফোসাইট মানে কি? লিম্ফোসাইট মানে শ্বেত রক্তকণিকা, মানেই হচ্ছে রোগ প্রতিরোধ। এটি মৃদু ক্ষারধর্মী, পিএইচ 7.33, এবং এর আপেক্ষিক গুরুত্ব 1.004 থেকে 1.006। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে এর পরিমাণ প্রায় 140 থেকে 150 মিলিলিটার। দৈনন্দিন ক্ষরণের পরিমাণ 500 মিলি। এতে প্লাজমায় অবস্থিত সব উপাদানই থাকে। এটি সর্বদা পরিবর্তনশীল, অর্থাৎ এটি সর্বদা ক্ষরিত ও শোষিত হয়। মানে সর্বদা এটা হচ্ছে লিকুইডটা চেঞ্জ হইতে থাকে। এক লিকুইড বেশিক্ষণ থাকে না বা বেশি দিন থাকে না। কতদিন থাকে তা আমি জানি না। দৈনন্দিন ক্ষরণের পরিমাণ 500 মিলি। কিছুটা ক্ষরণ হইতে থাকে, ওই দিক থেকে কিছুটা শুকাইতে থাকে, শোষণ হইতে থাকে, পরিবর্তন হইতে থাকে আর কি। তাহলে সিএসএফ এর কাজ কি? সিএসএফ এর কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে ও বাইরে উভয় স্থানে অবস্থানের জন্য একটি যান্ত্রিক চাপের সমতা বজায় রাখে। না, এটা বোঝানো যাবে না। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন বিপাকজাত পদার্থ অপসারণ করে। মানে এই যে লিকুইড যখন চেঞ্জ হচ্ছে, তখন ভিতরে বর্জ্য পদার্থগুলো নিয়ে ওরা বেরিয়ে আসতেছে। স্নায়ুকোষকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে। মস্তিষ্ককে ভাসিয়ে রেখে এর প্রকৃত ওজন 1,500 গ্রাম থেকে 50 গ্রামে হ্রাস করে। এতে অবস্থিত শ্বেতকণিকা স্নায়ুতন্ত্রকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। লিম্ফোসাইট মানে জীবাণু আক্রমণ থেকে রক্ষা করবে। আর এখানে ব্যাপারটা কিছুটা হচ্ছে প্লবতার কাজ করতেছে, যে 150 গ্রাম যে বা 1.5 কেজি যে ওজনটা ছিল, তার থেকে কিছুটা কম ওজন কমাচ্ছে। মানে এই ওজনটা আমরা ঠিকই বহন করতেছি, কিন্তু আমার মস্তিষ্কে মনে হচ্ছে যে ব্রেনটা কিছুটা হালকা হয়েছে। মানে কেমন? ওই যে ধরেন হচ্ছে, কি বলা যায়, পানির ভিতরে জিনিস হালকা লাগে না? মানে আপনি ধরেন হচ্ছে আপনার গলা পর্যন্ত পানি, আপনার হাতের একটা ভারী একটা বলের মতো আছে, তো সেই বলটা আপনি যদি পানির মধ্যে কিছুটা ছোড়াছুড়ি করেন বা হাতে বহন করেন, প্লবতার কারণে ওই বলটা কিছুটা হালকা মনে হবে, তাই না? তা এইখানে ব্যাপারটা কেমন হচ্ছে, ধরেন ওই বলটা আমি একটা বালতির মধ্যে রাখছি, নিয়ে বালতিটা উঁচু করতেছি। আমি কিন্তু আলটিমেটলি বালতি, পানি, বল সবকিছুর ওজনই আমি হচ্ছে বহন করতেছি, কিন্তু বলটা তার বালতির ভিতরে কিছুটা হালকা অনুভব করতেছে। মানে মেবি ফাংশনটা এইটাই। মানে আমার যুক্তি ঠিক আছে, কিন্তু মস্তিষ্কের এতে কি লাভ হয় এই জিনিসটা আসলে আমি এখনো কোথাও পাইনি। দেখা যাক আমাদের কলেজের স্যাররা কি বলে, অ্যানাটমি স্যাররা বা যা হয়, যাদের কাছ থেকে হয়। তো এরপরে আর একটা জিনিস আছে হচ্ছে হাইপোথ্যালামাস। বা এই হাইপোথ্যালামাসের নিদ্রা ছন্দ বা বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে। বায়োলজিক্যাল ক্লক কি? বায়োলজিক্যাল ক্লক হচ্ছে একটা মানুষ প্রতিদিন 12টায় ঘুমাইতে যায়। একদিন তার 12টায় ঘুমাইতে যাওয়া হলো না কোনো একটা কারণে। এখন সেই মানুষের ঠিক 12টার সময় ঘুম আসবে। তারপরে হচ্ছে একটা মানুষ প্রতিদিন বিকালে 3টার সময় ভাত খায়। সেই মানুষটা কোনোভাবে এমন হইলো যে 3টার সময় ভাত খাইতে পারে নাই, তার হচ্ছে অলরেডি 5টা বেজে গেছে। তো 3টা থেকেই তার খিদে লাগা শুরু হবে। 3টার আগে সাধারণত হবে না, মানে সে যদি খুবই এক্স্যাক্ট ভাবে মেনটেন করে টাইম। তো বায়োলজিক্যাল ক্লকটা এরকম, আমাদের মস্তিষ্ক যে সবসময় একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যে হ্যাঁ এখন সময় হয়েছে, এখন আমার এই কাজটা করতে হবে। প্রাণীর আচরণ মোটামুটি কিছুটা বলা যায় যে 14 অধ্যায়ে এই জিনিসটা কিছুটা বোঝা যাবে।
এরপরে আছে হচ্ছে মানুষের করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু সামনের ক্লাসে পড়াইতে হবে। আমার একটা সুন্দর নোট আছে, সেই জিনিসটা দিয়ে দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আর যদি একটু শেয়ার করা যায় তাহলে করবেন।